আসলে ওয়াকার বলুন, তারেক রহমান বলুন, কেউ কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। তারপরেও ওরা বলছে যে না, শেখ হাসিনা আসবে না, আসবে না। তা আপনার ওই যে লেখা সূত্র ধরে আসলে বিষয়টা তুললাম, আপনি কি ভাবেন এটা নিয়ে? না, যারা বলে শেখ হাসিনা আসবে না, আবার দেখেন শেখ হাসিনার মানে উনি তো এখনো আমাদের প্রধানমন্ত্রী, আইনত তিনি আমাদের প্রধানমন্ত্রী। তিনি এই একটি বক্তব্যের মাধ্যমে সবাইকে নাড়া দিয়ে দিয়েছেন। বিশেষ করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছেন, জয় বাংলার বিরুদ্ধে যারা আছেন, বঙ্গবন্ধু শেখ হাসিনার বিরুদ্ধে যারা আছেন, তারা দেখেন নড়ে চড়ে বসছেন, কিন্তু দেখেন তাদের যে বক্তব্য, এক একজন এক কথা বলছে, মানে দেখাতে চাইছেন যে তারা ভয় পায়নি বা তারা কিছু এই ব্যাপারে কোনো বিচলিত নন। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আপনি দেখেন মন্ত্রী, কোন এক মন্ত্রী হয়তো বলে যে তিনি দেশে আসতে পারবেন না, আবার আরেকজন বলছে দেশে এলেই ওনাকে ওনার যে ফাঁসির রায়টা কার্যকর করা হবে। আবার অ্যাটর্নি জেনারেল বলছেন আমরা ওনাকে ভারত থেকে নিয়ে আসব। এটা বলছেন না ওনাকে নিয়ে আসতে পারেন, উনি নিজেই আসছেন, নিজেই দেশে ফিরবেন। এবং এইটা যেই কথাটা আমি বললাম, যে আমার লেখা থেকে আপনি উল্লেখ করেছেন, এটা এই জন্য বললাম যে আমরা অতীতে শেখ হাসিনার আমরা রেকর্ড জানি, বঙ্গবন্ধুর রেকর্ড তো আমরা জানি, শেখ হাসিনার রেকর্ড আমরা জানি। তিনি যে বঙ্গবন্ধুর হত্যার পরে, বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যাকাণ্ডের পরে 6 বছর ওনাকে দেশে আসতে দেওয়া হয়নি। এবং জেনারেল জিয়াউর রহমান, আমাদের বাংলাদেশের প্রথম সামরিক শাসক, তিনি আসতে দেননি। যখন ফেব্রুয়ারি 1981 সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী করা হলো, তখন বাধ্য হয়ে ওনাকে দেশে আসতে দেওয়া হলো। তো সেই একটা উদাহরণ। আরেকটা হচ্ছে ওই যে 2007 সালে 1/11 যে সরকার, তারাও তো আপনি জানেন এক পর্যায়ে তারা যে -2 থিওরির মাধ্যমে শেখ হাসিনা দেশের বাইরে গেলেন, ওনাকে আসতে দিবেন না। আবার এদিকে চেষ্টা করছেন বেগম খালেদা জিয়া ওনাকে দেশ থেকে বের করে দিতে। আপনি দেখেন শেখ হাসিনার যে তার যে বিচক্ষণতা, তিনি বিদেশে থেকে তিনি দেশে ফিরবেন, কোনো বিমান তাকে ঢাকায় আনবে না বা বিমানে উঠতে দিবেন না। এর মধ্যে তিনি আবার খালেদা জিয়াকে বাণী পাঠালেন, মেসেজ পাঠালেন যে আপনি প্লেনে উঠবেন না, আপনি বিদেশে আসবেন না। তো আপনি দেখেন তিনি বুঝতে পেরেছেন যে এই দেশের রাজনীতি করতে হলে এইভাবেই রাজনীতি করতে হবে, এবং বিএনপির সাথে ওনার যতই বৈরিতা থাক না কেন, যতই মত পার্থক্য থাক না কেন, তিনি এই বাণীটা, এই মেসেজটা খালেদা জিয়াকে দিয়েছেন। কিন্তু তারপর আমরা দেখলাম যে ওনাকে আসতে দিবে না। কিন্তু এমনই পরিস্থিতি হয়ে গেল যে সেই সরকার, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এদের সরকার কিন্তু বাধ্য হয়ে ওনাকে দেশে আনতে বাধ্য হয়েছেন, দেশে ফিরিয়ে আনতে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি যেটা বলবো যে আমরা শেখ হাসিনা যে ফিরবেন, স্থলপথে ফিরবেন, তিনি আপনি দেখেন যদি বিমানে আসার চেষ্টা করেন, প্রথম কথা হচ্ছে হয়তো এই সরকার তাকে তার যে বিমানকে অবতরণ করতে দিবে না বা বাংলাদেশ আকাশ সীমানায় প্রবেশ করতে দিবে না। এটা হলো একটা পসিবিলিটি। আরেকটা হচ্ছে ধরে নিলাম যে বিমানে তিনি এলেন এবং বিমানবন্দরে তিনি নামলেন, কিন্তু অতীতের উদাহরণ যেটা আমি দিয়েছি বিদেশের, যেমন 1983 সালে ফিলিপিনের অপোজিশন লিডার বেনিনো অ্যাকুইনা, যিনি বহু বছর ফার্ডিনান্ড মার্কোস তাকে জেলে রেখেছিলেন, পরে মুক্তি দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিলেন, তিনি সেখানে নির্বাসনে ছিলেন। তারপর তিনি নিজে 1983 সালে যে মার্কোসের বাধা সত্ত্বেও তিনি ম্যানিলাতে ফিরলেন। যেই বিমান থেকে বেরোলেন, সাথে সাথে ওনাকে ওই টারম্যাকে গুলি করে হত্যা করা হলো। তারপর 2007 সালে আমরা পাকিস্তানের বেনজির ভুট্টোর কথা জানি। অক্টোবর 2007 সালে তিনি করাচিতে ফিরলেন দুবাই থেকে, এবং করাচি বিমানবন্দর থেকে তার বাড়ি যাওয়া পর্যন্ত এত বোমা বিস্ফোরিত হয়েছে যে প্রায় 150 জন লোক তার মারা গিয়েছে। আর 2 মাস পরে বেনজির ভুট্টো তাকেই হত্যা করা হলো। তো শেখ হাসিনা যদি ওই পথে আসেন, এই বিপদগুলো রয়ে গেছে। কিন্তু যেখানে সরকার কিন্তু নিরাপত্তা দিতে পারবে না, যেখানে আমরা দেখেছি সাধারণ মানুষটি তারা নিরাপত্তা দিতে পারছে না বর্তমানে, তো যে আমাদের প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে তারা কিভাবে নিরাপত্তা দিবেন? অতএব ওই স্থলপথে যশোর, বেনাপোল, পেট্রাপোল, ওই জায়গা দিয়ে আসতে হবে। সুবিধা যেটা আছে সেখান থেকে আটকাতে পারবে না। শেখ হাসিনা যখন পশ্চিমবঙ্গতে আপনার বর্ডারটা, সীমান্তটা ক্রস করলেন, তারই মধ্যে যে শত শত মানুষ
আস্তে আস্তে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এদেরকে কিভাবে ঠেকাবে? তো ওই যে চাইনিজ কমিউনিস্টদের যে 1937 সালে যে লং মার্চ ছিল মাও সেতুং এর, ওই লং মার্চের মতো একটা হয়ে যাবে। তো সেটা হলে যখন যেটা হবে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যখন যোগদান করবে, তখন কিন্তু ওনাকে আর কেউ ঠেকাতে পারবেন না। এবং তিনি যে বাংলাদেশের বৈধ সরকারের বৈধ প্রধানমন্ত্রী, এটা আবার পুনরায় আপনার প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো সেটাই আমরা এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে শেখ হাসিনার তিনি তার পরিকল্পনাটা কি। আমার মনে হয় তিনি এই পথটাই দিবেন এবং তাকে ঠেকানো যাবে না। এবং আগে যেটা বলেছি, তিনি এর আগে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, যতবার কোনো কিছুতে প্রতিজ্ঞা করেছেন, সেগুলো কিন্তু তিনি অক্ষরে পালন করেছেন। আমি তো ওনার সাথে বেশ কয়েকদিন কাজ করেছি, শুধু প্রেস মিনিস্টার হিসেবে না, আমি আগেও যখন বঙ্গবন্ধুর বাড়িটা 32 নম্বরটা যখন আপনার যে জাদুঘরে পরিণত হয়, তখন থেকে ওনার সাথে আমার পরিচয় হয়, কথাবার্তা হয়। ওনাকে অবশ্য প্রথম দেখি উনি যখন 1981 সালে দেশে ফিরেন এবং আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে, তখন তার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা, একটা চা চক্রের আয়োজন করা হয়েছিল স্থপতি মাজারুল ইসলাম, তিনি প্রয়াত, ওনার পরিবারের বাড়িতে। সেখানে দেখা হয়। এরপরে ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তিনি যখন বিদেশে যেতেন, মাঝে মাঝে আমাকে ফোন করতেন, নিজেই ফোন করতেন। তখন তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে, তো তিনি মাঝে মাঝে কত পয়েন্ট দিতেন। এবং 1991 সালের যে নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে গেল, তখন ওই যে একটা মিডিয়া টিম করেছিলেন, যে বিদেশি মিডিয়াদের সাথে যে কথা বলতে হবে, এর মধ্যে আমাকেও রেখেছিলেন। তো যাই হোক, এরপরে ওনার সাথে উনি আমাকে লন্ডনে পাঠিয়েছেন। তো আমি যেটা ওনার মধ্যে যে একটা দৃঢ়তা আমি দেখেছি, যে বঙ্গবন্ধুর সাহস বলতে যা দেখা যায়, একটা রাজনৈতিক নেতার যে সাহস, শুধু সাহস না, যে নীতি থাকা উচিত, দেশের প্রতি ভালোবাসা থাকা উচিত, পেট্রিয়টিজম থাকা উচিত, এটা কিন্তু আমরা তো বঙ্গবন্ধুর মধ্যে সবসময় দেখেছি, শেখ হাসিনার মধ্যে দেখে আসছি, এখনো দেখে আসছি। অতএব আমি যেটা সবাইকে এখনো বলি, যখনই আলোচনা হয়, টকশোতে যাই বা এমনি আলোচনা হয়, যখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে, রাজনৈতিক নেতাদের সম্বন্ধে আপনার কি ধারণা, আমি একটা কথাই বলি, যে বাংলাদেশের ইতিহাসে, মানে 71-এর পূর্ববর্তী ইতিহাস, 71-এর পরবর্তী ইতিহাসে আমরা 3জন নেতাকে পেয়েছি। একজন বঙ্গবন্ধু তো সবসময় একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তারপরে 1971 সালে যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় তাজউদ্দিন আহমেদ, ওনাকে দেখেছি, মানে ওনার নেতৃত্ব দেখেছি। তারপরে শেখ হাসিনার নেতৃত্ব দেখেছি। তো এই 3জন, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, শেখ হাসিনা, বাংলাদেশের প্রকৃত নেতা, প্রকৃত লিডার্স, প্রপার লিডার্স, রিয়েল লিডার্স। তো তখন আবার আমাকে যেত বাকি যে যারা আসতো, একদম বাকিদের ওই লিডার বলা যায় না, এই কারণে যে বাকিরা এসে কিন্তু বাংলাদেশের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপালস গুলো ছিল, চার নীতি ছিল, সবগুলো কিন্তু সবগুলো নীতিতে তারা আঘাত করেছেন। যেমন বাঙালি জাতীয়তাবাদ, আমাদের বাঙালি জাতীয়তা, আমি আপনি আমরা বাঙালি, আমরা ভাষাগতভাবে আমাদের জাতীয়তা আমরা পেয়েছি, ভাষার ভিত্তিতে আমরা বাঙালি জাতি। কিন্তু ওরা এসে করে দো বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশ তো একটা ভূখণ্ড, বাংলাদেশ আমার দেশ, কিন্তু বাংলাদেশি কোনো ভাষা তো নেই। কিন্তু এরা কেন করছে এটা আমরা পরিষ্কার জানি। আপনি দেখেন, ঘুরিয়ে ফিরে কিন্তু, যদি জিয়াউর রহমানের কথা যদি বলি, আপনার নিশ্চয়ই মনে আছে যে জিয়াউর রহমান ক্ষমতায় এসে যখন সামরিক শাসন করেন, তখনও কিন্তু বিচারপতি সায়েম রাষ্ট্রপতি। তো সেখানে তিনি 4টি মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র তিনি কলমের খোঁচায় উঠিয়ে দিয়েছেন। এবং ফেব্রুয়ারি 1976 সালে বাংলা একাডেমিতে আপনার ফেব্রুয়ারি মাসের যে অনুষ্ঠান একটা হচ্ছিল, তখন একজন সাংবাদিক, ইত্তেফাকের সাংবাদিক চিনেছেন, তার মাধ্যমে আমরা শুনলাম বাংলাদেশি জাতীয়তাবাদ। তো মোট কথা হচ্ছে যে যদি পেট্রিয়টিক নেতা আমরা দেখি পেট্রিয়টিক নেতৃবৃন্দ, শুধু যে 3 নেতার নাম বললাম, শুধু এরাই না, বাংলাদেশের রাজনীতিতে যারা আওয়ামী লীগ করেন এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল, তাদের মধ্যে পেট্রিয়টিজম আছে। আর বাকিরা যারা দেশের যে নীতি, দেশের যে মূল নীতি, দেশের যে সংবিধান, দেশের যে 4 নীতি ছিল, এটা আঘাত করেছেন।
আপনি জেনারেল জিয়াউর রহমান বলেন, খালেদা জিয়া বলেন, এরশাদও। এরশাদ বলেন, সবই দেখেন। এটা আমাদেরকে একটা ইয়ে ছিল। মোট কথা হচ্ছে, ঘুরিয়ে ফিরে যদি বাংলাদেশি জাতীয়তাবাদটা আমরা দেখি, সেটা কিন্তু আকার ইঙ্গিতে সেই তথাকথিত পাকিস্তান রেজলিউশনের কথাই বলে। তো ওই দিকে তো আমরা বাঙালি এখন কখনো যাবে না। যারা সত্যিকারের বাঙালি, যারা সত্যিকারের যার মধ্যে সত্যিকার দেশপ্রেম আছে, তারাও এখানে যাবে না। অতএব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাস আবার উদ্ধার করতে হলে, দেশটাকে আবার উদ্ধার করতে হলে, যে আমাদের আওয়ামী লীগকে আবার দরকার। আমি আওয়ামী লীগকে এই জন্য বলছি না যে আমি আওয়ামী লীগের প্রতি পার্টিজান, না, আমি ওইভাবে বলবো না। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের মনে প্রাণে বাংলাদেশ আছে। আর বাংলাদেশ যদি আমাদের মনে প্রাণে থাকে, তাহলে আওয়ামী লীগ আছে। এই জন্য যে আওয়ামী লীগ কিন্তু সবসময় দেশের কথা বলে আসছে। এই যে এত বিপর্যয় গত 2 বছর ধরে, অত অত কষ্ট করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, দেশের ভিতরে যারা আছেন আর দেশের বাইরে যারা আছেন, তারা তো আপনার নির্বাসনে আছেন। নেত্রী এখনো দেশে ফিরতে পারছেন না, ডিসেম্বরে ফিরবেন আমরা আশা করছি। আর ভিতরে, দেশের ভিতরে এত এমপি, 140 জনের মতো এমপি জেলে আছেন। আমাদের যারা প্রাক্তন নির্বাচন কমিশনার আছেন, প্রাক্তন বিচারপতিরা আছেন, শিল্পীরা আছেন, সবাইকে আপনার বন্দি করে রেখেছে। তো এই অবস্থা তো থাকবে না। এই অবস্থা একদিন শেষ হবে, এবং শেষ হবে কবে? যেদিন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আবার পা রাখবেন। এটা আমরা, শুধু আমি না, আমরা যারা বাঙালি আছি, আমরা যারা 71-এর কথা মনে করি, ওই যে একটা গান ছিল 71-এর স্বাধীন বাংলা বেতারে, তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেব। তো সেই তীর হারায় ঢেউর সাগর আমরা পাড়ি দিচ্ছি, এখন সময় এসছে। কিন্তু এটাও দেখতে হবে যে ভবিষ্যতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আবার ফিরবে, শেখ হাসিনা যখন আবার প্রধানমন্ত্রী হবেন, আমাদের মানে বাঙালি জাতীয়তাবাদী সরকার আবার আসবে। যারা দেশটার এই ক্ষতি করেছেন, ইউনুসের সাথে যারা অ্যাডভাইজার ছিলেন, তার অফিসের যারা ছিলেন, তার স্টাফ, প্রত্যেক ব্যক্তিকে বিচারে আনতে হবে এবং প্রকাশ্যে এদের বিচার করতে হবে। কেন টিক্কা খান গণহত্যা চালিয়েছে, আমি তো এটা বলেছি, আবার ফেসবুক একটা পোস্টে বলছি। টিক্কা খান 1971 সালে আপনার শহীদ মিনার ধ্বংস করেছে এবং কালী মন্দির ধ্বংস করেছে। ইউনুস কি করেছে? 32 নম্বর ধ্বংস করেছে, মুজিবনগর স্থাপনা ধ্বংস করেছে, আর সব পুরো দেশটাকেই ধ্বংস করেছে। তো তারা ওই পর্যায়ে এই দুই ব্যক্তি আজ থাকবেন। দে উইল লিভ ইন ইনফেমি ফর দ্য রেস্ট অফ হিস্ট্রি। তো কিন্তু এদেরকে বিচার করতে হলে আওয়ামী লীগকে দরকার। আমরা এটা আশা করবো যখন আওয়ামী লীগ ফিরবেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন, যে ভবিষ্যতে যাতে করে এই ধরনের ব্যক্তি, ইউনুসের মতো ব্যক্তি এবং অন্যান্য যে বাংলাদেশ বিরোধী দল, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং জামাতে ইসলামের মতো দল, এরা যাতে বাংলাদেশের রাজনীতিতে কখনো স্থান না পায়, আমরা যাতে একটা প্রপার সেকুলার পিপলস রিপাবলিক ফিরে পাই, যেমন আমরা 71 সালে পেয়েছিলাম। আপনি নিশ্চয়ই জানেন, 1971 সালের 16ই ডিসেম্বর যখন বিজয় অর্জিত হলো, সাথে সাথে মুজিবনগর সরকার 4টি দলকে বেআইনি ঘোষণা করেছিল: জামাত ইসলামী, মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, নিজামী ইসলাম। তো ওই অবস্থায় আমাদেরকে ফিরে যেতে হবে, এবং এখন কঠোরভাবে ফিরে যেতে হবে। আর নাহলে দেশটা এদের হাতে, যারা এখন বর্তমানে আছেন, বা ইউনুসের যে মব কিন্তু এখনো আছে, মবস্টার যা বলি, এরা এখনো আছে, এদের হাত থেকে দেশটা উদ্ধার করতে হবে। কিন্তু সুখের খবর, সেটা ভালো খবর, এটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্যের পরে দেখেন তারা কিন্তু সবাই ভয় পায়। তাদের দেখেন তার কথাবার্তা একটু আতঙ্ক এসে গেছে। যতই বড় বড় কথা বলুক না কেন, সাহস দেখাক না কেন, কিন্তু বোঝাই যাচ্ছে তার একটু ভয় আছে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, তখন এরা কি করবেন? একজন তো থাকবেন না, পালাবার চেষ্টা করবেন, কোথায় যাবেন, কি করবেন, সেটা তার রাখবে। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন, আমরা চাই উনি ফিরুক, এবং আমাদের দেশের কর্ণভার তিনি আবার গ্রহণ করুক, এবং দেশটা একমাত্র, এই কথা বলি আপনাদের এখানে থামবো, সেটা হচ্ছে বাংলাদেশে একটি দলই আছে যে বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল, 71-এর প্রতি শ্রদ্ধাশীল, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর আশেপাশে সেই ধরনের কোনো দল আমরা দেখছি না। বদরুল ভাই, এত বড় ইতিহাস আপনি এত সংক্ষেপে বলে দিলেন। শেষ কথাটাই যদি বলি আপনার, এই যে বাংলাদেশের পক্ষে যে আওয়ামী লীগ ছাড়া কোনো দল নাই, এটা তো সিপিবি প্রমাণ করে দিয়েছে, যেটাকে আমরা একটু রেসপেক্টের চোখে দেখতাম।
এখন দেখা যাচ্ছে যে একমাত্র জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে আর আসলে ধর্তব্যের মধ্যে কোনো দল নাই যে সত্যিকারে বাংলাদেশের দুঃসময়ে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে পারে। যদিও জেনারেল এরশাদ উনি ধর্ম নিয়ে রাজনীতি করেছেন, কিন্তু আমরা কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে আওয়ামী লীগ জাতীয় পার্টি একটা দ্বিদলীয় ব্যবস্থা হতেও পারে। আওয়ামী লীগ ইসলামিক রাজনীতি কি বলে জাতীয় পার্টি তার ইসলামিক রাজনীতি করলো আমাদের স্বাধীনতার ইতিহাস মেনে একটা ইয়েতে, আর আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষে থাকলো। বদরুল ভাই, ওই জায়গাটা যদি একটু ফিরে আসি, আসলে আপনার কথার মধ্যে এত কিছু আছে, এগুলো আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা করে আসলে আমার বন্ধুদেরকে পরিষ্কার করতে পারতাম আমরা। ওই জায়গাটায় যদি আসি, যে শেখ হাসিনা ফিরবে না বলে যে হুঙ্কার টুঙ্কার দিচ্ছে ওরা, অবশ্যই আপনি যেটা বলেছেন ত্রাসের চিহ্ন ওদের চোখে মুখে, কিন্তু দেখেন একটা পিকচার আমাদের সামনে কিন্তু আছে। 21শে আগস্টের যখন গ্রেনেড হামলাটা হয়, তখন আমরা দেখেছি মঞ্চে আওয়ামী লীগের সিনিয়র নেতারা কিভাবে শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। তো তাদের সামনে তো এই উদাহরণ আছে। শেখ হাসিনা যদি, আমরা জানি না উনি আকাশপথে ফিরুন স্থলপথে ফিরুন ভিন্ন কথা, আমরা যদি যে কোনো একটা জায়গায় স্থলপথের চিত্রটাই যদি আমরা কল্পনা করি, এখন তো আমি যেটা দেখি যে এই রকম লক্ষ লক্ষ শেখ হাসিনার কর্মী সারা দেশ থেকে গিয়ে এটা করবে, যে এই ব্যূহ তার চারিদিকে রচনা করবে, সব তৃণমূলের কর্মী। এবং আমি যে পিকচারটা দেখছি যে আসলে পদ্মার এই পার থেকে কাউকে যেতে হবে না, ওই দিকটা তো আসলে আওয়ামী লীগ এখনো সংখ্যাগরিষ্ঠ, যত জঙ্গি হোক বাংলাদেশে, যত বিএনপি হোক। তো এটা তো তারেক রহমানের সরকার বা তার পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি, কিংবা ওয়াকারের পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি, তাদের জন্য একটা ত্রাসের ব্যাপার, ভয়াবহ ব্যাপার। কিভাবে তারা এটাকে মোকাবেলা করবে, কি বলেন আপনি? শুধু ওই জায়গাটা যদি আমরা চিন্তা করি, তাদেরকে বাস্তবতা স্বীকার করতে হবে। এবং এই যে বারবার বলছে দেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, আবার কয়েকজন তাদের সরকারি বলছে শেখ হাসিনা আসলেই তার ওই ফাঁসির রায় কার্যকর করা হবে। আপনি দেখেন এই যে বেআইনি কথাবার্তা, আইনও ঠিক মতো বলতে পারেন না। একজন ব্যক্তি শেখ হাসিনা সারা অন্য কেউ আসে দেশে ফিরলো, আপনি সাথে সাথে নিয়ে তাকে ফাঁসির মঞ্চে উঠিয়ে দিবেন নাকি? মানে এই তো সেরকমই বলে তাতে ওই যে সন্ত্রাস, মব সন্ত্রাস। তো এইটা আমরা তো আশা করি যে আপনারা একটা ক্ষমতায় আছেন, যেইভাবেই হোক একটা নির্বাচন, তথাকথিত একটা নির্বাচন হয়েছে, আপনারা ক্ষমতায় আছেন এখানে। কিন্তু আপনাদের জানা উচিত, বোঝা উচিত যে আপনাদের নিচে যে মাটি, এটা কিন্তু টলমলো। এই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই টলমলো, যেহেতু সবচেয়ে বৃহৎ দল, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, সেখানে নির্বাচনে আপনারা আসতে দিলেন না। সেই দলকে আবার আপনারা আইন করে নিষিদ্ধ করেছেন। তো আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগকে কিভাবে? আওয়ামী লীগকে আপনি ঠিক আছে আপনারা আইন করেছেন, কিন্তু আওয়ামী লীগ তো দেশের মানুষের মনে, এই যে দেখি ঢাকায় সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ শ্রমিক, গ্রামের কৃষি কাজে কাজ করছে, তার মধ্যে জয় বাংলা কথাটা আসছে, শেখ হাসিনার কথা আসছে, বঙ্গবন্ধুর কথা আসছে। এদেরকে আপনি কি করবেন? এদেরকে কিভাবে থামাবেন? আজকে যদি আপনাদের মধ্যে রাজনৈতিক বিচক্ষণতা থাকে, তাহলে আপনাদের উচিত বলা উচিত, হ্যাঁ শেখ হাসিনাকে আমরা ওয়েলকাম করব। আর যে শেখ হাসিনার যে বিচারটা হয়েছে আইসিটি, এটা তো কোনো বিচার হয়নি, এটা প্রহসনের বিচার। তো প্রহসনের বিচার মাধ্যমে যে সরকার করে গেছে, ইউনূসের সরকার, সেটাতে আপনারা সায় দিবেন কেন? আপনাদের তো নিজের ভবিষ্যতের জন্য, টিকে থাকার জন্য রাজনীতিতে আপনারা অন্য পথ দেখবেন, এবং আওয়ামী লীগের সাথে কিভাবে অ্যাকোমোডেশন করা যায়। যেহেতু আওয়ামী লীগ ফিরে আসবে, আমরা বিভিন্ন অন্যান্য দেশেও দেখেছি অনেক দল ক্ষমতায় আসে, কিন্তু মূল যে আসল দলগুলো তারা কিন্তু ক্ষমতায় ফিরে আসে। তো এই আওয়ামী লীগও ফিরে আসবে, অতীতও ফিরে এসছে। অতএব আমি যেটা আশা করবো যে বর্তমানে যিনি সরকার প্রধান এবং তার মন্ত্রীরা, তারা যেন একটু এত কথা না বলে তাদের বিবেচনা করা উচিত কিভাবে শেখ হাসিনার এই ঘোষণাকে তারা দেখবেন। এবং ওই কথা বললেই তো হবে না যে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করব। অনেকে তিনি দেশে ফিরতে পারবেন না। কেন দেশে ফিরতে পারবেন না? এবং তার দেশ, তিনি এটা প্রধানমন্ত্রী ছিলেন, তার পিতা এই দেশটা তৈরি করে গেছেন এবং তার সাথে আমরা আছি। এগুলো তাদের একটু ভাবতে হবে। তো আওয়ামী লীগের যারা, এবং এটাও ভাবতে হবে যে আওয়ামী লীগকে বেশি দিন নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে তো আমরা সেই ইস্কান্দার মির্জার আমল থেকে দেখেছি, আইয়ুব খানের গোটা 10 বছর, প্রায় 11 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে গেছেন।
এবং ইয়াহিয়া খান খুব দম্ভের সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন। তারপরে 1975-এর হত্যাকাণ্ডের পরেও তো দেখেছি আওয়ামী লীগকে দাবিয়ে রাখার একটা চেষ্টা করেছে, কিন্তু ওই বঙ্গবন্ধুর কথা দাবায় রাখতে পারবা না। তো আমরাও একই কথা বলি, আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবা না, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ কারোর সাথে সমঝোতা করবে না, কিন্তু আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে হবে। ওই যে কথা আছে না যে ওই যে if Muhammad does not come to the if the mountain does not come to Muhammad will go to the mountain. তো তো এইভাবে ওদেরকে ওই চিন্তা ভাবনা করতে হবে। আর যে যে শেষ কথা এখানে বলা দরকার সেটা হচ্ছে শেখ হাসিনা দেশের বাইরে আছেন, 2 বছর ধরে বাইরে আছেন এবং তিনি দৃঢ় অবস্থাতেই আছে। অনেকের ধারণা ছিল তিনি ভেঙে পড়েছেন, না, শেখ হাসিনা কখনো ভেঙে পড়েননি। 1975 সালের 15ই আগস্টের ঘটনার পর 2 বোন যেভাবে নিজেদেরকে টিকিয়ে রেখেছে, যে দৃঢ়তা এনেছে, অন্য কেউ, আপনি আমি জানি, অন্য কেউ থাকলে ওই পরিবারের, ওই ধরনের পরিবারের যদি হত্যাকাণ্ড হতো, ভেঙে পড়তো, জীবন শেষ হয়ে যেত। কিন্তু দেখেন শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েছে হাতে এবং দেশকে 15টা বছরে কোথায় নিয়ে গেছেন। আপনি আপনার অর্থনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিকভাবে, পলিটিক্যালি সব কোথায় নিয়ে গেছেন। মানে বাংলাদেশের যে একটা খ্যাতি, সুনাম হয়েছিল দেশে, সেটা শেখ হাসিনার আমলেই হয়েছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, শেখ হাসিনা সেই স্বাধীনতাটাকে কনসলিডেট করেছেন এবং যেহেতু কনসলিডেট করেছেন, যেহেতু তিনি এখন আছেন, তার শরীর স্বাস্থ্য এখনো ভালো আছেন, মন মানসিকতা ভালো আছেন, এখনো পুরোপুরি ক্লিয়ার চিন্তা ভাবনা আছেন, নির্দেশনা দিয়ে যাচ্ছেন তার নেতা কর্মীদেরকে। অতএব তার মতো নেতা আমাদের দরকার। আপনি একটু ভেবে দেখেন, বর্তমানে শেখ হাসিনাকে একটু পাশে রাখেন আর বাকি সব নেতৃবৃন্দকে পাশে রাখেন, কোনো তুলনা হয় না। তো অতএব আমরা যেটা আশা করব, আমরা যেটা বলবো, শেখ হাসিনা আসবেন এবং দেশটাকে উদ্ধার করবেন। এবং আমাদের দেশে আমরা যারা বাঙালিরা 71 দেখেছি, 71 পরেও দেখেছি, বঙ্গবন্ধুকেও দেখেছি, আওয়ামী লীগের উপর কত নির্যাতন হয়েছে সেটাও দেখেছি। আমরা জানি যে বাংলাদেশটা নিরাপদ আওয়ামী লীগের হাতে, বাংলাদেশ নিরাপদ শেখ হাসিনার হাতে। এবং ধরে নেওয়া যে শেখ হাসিনা একদিন রিটায়ার করবে বা চলে যাবেন, তারপরে কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে নেতা কর্মী আছেন, সবসময় আমরা দেখেছি সব নেতা কর্মী কিন্তু আওয়ামী লীগে আছেন এবং একটা সাইক্লিক অর্ডারে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সবসময় উঠে আসে। আমরা এই যে হোসেন শেখ সোহরাওয়ার্দীর আমলে, মৌলানা ভাসানের আমল থেকে দেখেছি যে ইয়াং শেখ মুজিবুর রহমান এসে গেছেন, ইয়াং তাজউদ্দিন এসে গেছেন, তো শেখ হাসিনা এসে গেছেন, জোহরা তাজউদ্দিন ছিলেন, তার মিজানুর রহমান চৌধুরী ছিলেন, তারপরে শামসুল হক ছিলেন। তো যে রাজনীতিবিদদের কথা বলেন, পলিটিক্সের যদি কথা বলি, পলিটিশিয়ানদের কথা বলি, এগুলো তো সব আওয়ামী লীগের মধ্যে আছে। এবং আওয়ামী লীগ কি দল? আওয়ামী লীগ হচ্ছে দেশপ্রেমিক দল। অতএব এই দলকে আপনি হুমকি ধামকি দিয়ে কিছু হবে না। আওয়ামী লীগ টিকে থাকবে। আওয়ামী লীগ আমার মনে আছে, আমার মনের ভিতরে আছে, আপনার মনের ভিতরে আছে, পুরো 18 কোটি মানুষের মধ্যে আওয়ামী লীগটা আছে। তো সেই যেটা বললাম, তীরহারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব। তো ঢেউয়ের সাগর তো আমরা সবসময় দেখেছি, আওয়ামী লীগ এবং আমরা বাঙালিরা সবসময় সেই সাগর পাড়ি দিয়েছি।